আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ডে 2 ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইনটা হচ্ছে 1898 সালের আপনার 5 নম্বর আইন। ব্রিটিশ আমলে এই আইনটা তৈরি করা হয়। পরবর্তীতে 2025 সালে অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনের বেশ কিছু ধারা সন্নিবেশ করা হয় এবং নতুন কিছু ধারা সংশোধন নতুন কিছু সংশোধনী করা হয় কিছু ধারাতে। এর পরবর্তী 2026 সালে 10 এপ্রিল 25 সালের সংশোধনী যে অর্ডিন্যান্সটা হয়েছিল সেটাকে আপনার প্রজ্ঞাপনের মাধ্যমে আইনে রূপান্তরিত করা হয়। এই আইনের টোটাল ধারা হচ্ছে আপনার 565টি এবং এই আইনের অধ্যায় হচ্ছে 46টি। এই আইনটাকে 9টি ভাগে ভাগ করা হয়েছে। এই আইনটি হচ্ছে একটি পদ্ধতিগত আইন, যেখানে অপরাধের বিচার, তদন্ত, গ্রেফতার, তল্লাশি, সমন, ওয়ারেন্ট, জামিন, হুলিয়া, ক্রুক ইত্যাদি বিষয় সম্পর্কে আপনার আলোচনা করা হয়েছে। এই আইনের টোটাল তফসিল হচ্ছে 5টি। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিলে অপরাধের বিবরণ, তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা এবং চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের উপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা এবং পঞ্চম তফসিলে বিভিন্ন ফর্ম সম্পর্কে দেওয়া হয়েছে। তো আমাদের টার্গেট হচ্ছে দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিল হচ্ছে অপরাধের বিবরণ। তো আমরা যদি দ্বিতীয় তফসিলটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো ঠিক দ্বিতীয় তফসিলের আপনার দ্বিতীয় তফসিলের ইয়েটা হচ্ছে ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম দ্বিতীয় তফসিলের টোটাল কলাম কিন্তু হচ্ছে 8টা। প্রথম কলামে সেকশন বলতে ধারা বোঝাচ্ছে যে কোন ধারায় অপরাধ করেছে সেই ধারা বোঝাচ্ছে, এবং দ্বিতীয় কলামে আপনার অপরাধের বিবরণ বলা হচ্ছে। তৃতীয় কলামে হচ্ছে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে কি যাবে না, এরকম দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম কলামে বিভিন্ন ধরনের ক্যাটাগরির কথা এখানে উল্লেখ করা হয়েছে, এবং অষ্টম কলামে কোন আদালতে বিচার হবে সেই কথা বলা আছে। সপ্তম কলামে হচ্ছে অপরাধের শাস্তি কি হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। যাই হোক, আমরা দ্বিতীয় তফসিলে 8টি কলাম রয়েছে। এটা আমাদের কিন্তু এমসিকিউ মাঝে মধ্যে আসে, হয়তো থাকতে পারে যে সিআরপিসির দ্বিতীয় তফসিলে কয়টি কলাম রয়েছে। সঠিক এমসিকিউটি হবে 8টি কলাম রয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা এই আইনের যে আলোচনা সেখানে আমরা দেখতে পারবো এখানে কিছু বেসিক নলেজ সম্পর্কে দেওয়া আছে, যেমন অব্যাহতি প্রদান, মুক্তি, জামিন, মুচলেকা, বন্ড, আপিল, রিভিশন, রিভিউ, সাজা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো আমরা আইনটা পুরোটা পড়ার শেষে আমরা এগুলো জানবো। স্পেশাল কুইজ দেওয়া আছে বেশ কয়েকটি, যেগুলো আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য সহায়ক ভূমিকা রাখবে। আশা করছি আপনারা এগুলো একটু পড়ে নেবেন। এগুলো আমরা হচ্ছে টোটাল মূল আইনটা পড়ার শেষে এই এমসিকিউ বা স্পেশাল কুইজ বা জেনে রাখা ভালো বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বশেষ সংশোধন 2026 সহ মূল বইয়ের আলোকে আমরা পদোন্নতি পরীক্ষার জন্য কানেক্টেড যে ধারাগুলো আমরা পড়ব সেটার মধ্যে প্রথম ধারাটা হচ্ছে 1 নম্বর ধারা। 1 নম্বর ধারাতে এই আইনটার শিরোনাম, এই আইনটি কী নামে অবহিত হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং এই আইনটি 1 জুলাই 1898 থেকে এটা কার্যকর হবে এরকম মেসেজ পূর্বেও দেওয়া ছিল। তবে সর্বশেষ আপনার 2025 সালের 10 জুলাই আপনার কি করা হয়েছে, এই আইনের 12 ধারা এবং হচ্ছে 10 আগস্ট 2025 সালে এই আইনের অন্যান্য যে ধারাগুলো সংশোধনী সহ সেটা কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে, যেটা 26 সালে যে গ্যাজেট হয়েছে সেখানে সেটা উল্লেখ করা হয়েছে। তো এই আইনটি সমগ্র বাংলাদেশেই কার্যকর হবে। যাই হোক, এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 4 ধারা। এই ধারাটি থেকে ম্যাক্সিমাম সময় এখান থেকে সংজ্ঞা, টিকা বা পার্থক্য আসতে পারে। আপনারা দেখবেন যে যখন কোনো আইন পড়বেন প্রত্যেকটা আইনের শুরুতেই বিভিন্ন ধরনের শব্দ সম্পর্কে পাঠকদের পরিচয় করে দেওয়া হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় এই 4 ধারাতেও বেশ কয়েকটা শব্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখান থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় আপনার কি আসে, সংজ্ঞা, টিকা বা বিভিন্ন ধরনের পার্থক্য আসতে পারে। যেমন এখানে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ক অ্যাডভোকেট বা মুক্তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এখানে দেখেন অনেকগুলো কিন্তু ধারা আছে, যেগুলা যারা সাধারণ একটু দুর্বল টাইপের স্টুডেন্ট তারা কিন্তু সহজে একটু বুঝতে অসুবিধা হয় এবং তাদের কাছে খুব একটা মনে হয়, মানে খুব ভারী মনে হয় যে আসলে এতগুলো ধারা আইন, এটা আমরা কীভাবে মুখস্থ করবো বা কীভাবে মাথায় নেব। তো এইটার জন্য আমি আপনাদের সুবিধার জন্য আপনারা যদি এই গ্রাফটা একটু দেখেন এখানে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ঘ এখানে বলা আছে অভিযোগ। দেখেন, অভিযোগ বলতে আমরা কি বুঝি?
অভিযোগ হচ্ছে যে কোনো একটা বিষয়তে অভিযোগ দেওয়া হয়, তাই না? তো এই অভিযোগটা আপনার কোথায় দেওয়া হয়? সাধারণত কিন্তু অভিযোগ দেওয়া হয় হচ্ছে আপনার থানাতে, ঠিক আছে? অভিযোগ দেওয়া হয় কোথায়? অভিযোগ দেওয়া হয়েছে থানাতে। তাহলে অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ঘয়েতে। তাহলে 4-1 গ এখানে আমরা ধারা না দিয়ে উপধারা কেন দিলাম? উপধারা দেওয়া হচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে যেহেতু এখানে ক্লোজ দেওয়া আছে এই জন্য আমরা এখানে উপধারা দিয়েছি। যদি ক্লোজ না থাকতো সরাসরি 4 থাকতো তখন আমরা 4 ধারা দিতাম, তাই না? তাহলে অভিযোগ হচ্ছে 4-1 গ উপধারা। অভিযোগ এটা একটা শিরোনাম, যে কোনো বিষয়ের উপর হতে পারে, এটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, যেটা সম্পর্কে 4-1 গ ধারাতে আলোচনা করা হয়েছে। যাই হোক, অভিযোগ দেওয়া হয় হচ্ছে থানাতে। খেয়াল করেন, থানা হচ্ছে কি? থানা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান বা কেন্দ্র, নির্দিষ্ট স্থান বা কেন্দ্র যেটা সরকার ঘোষণা দেয়, যেটা সরকার ঘোষণা দেয় যে কয়েকটি ওয়ার্ড বা কয়েকটি ইউনিয়ন নিয়ে হচ্ছে এই পুলিশ স্টেশন বা থানা। তো এটা সরকার যদি প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো একটা স্থানকে থানা বলে ঘোষণা দেয়, তাহলে সেই স্থানটা বা সেই স্থানটাই হবে আপনার থানা বা পুলিশ স্টেশন, যেটা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 ধ ধারাতে আলোচনা করা হয়েছে। এখন দেখেন, আপনি অভিযোগ দিলেন কোথায়? থানায় দিলেন। তাহলে থানায় কার কাছে দিবেন? থানার দায়িত্ব তো অবশ্যই কেউ না কেউ থাকবে। সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে থানার অফিসার ইনচার্জ বা ওসি বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনে 4 ত উপধারায় আলোচনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ওসি বলতে এখানে কনস্টেবলের উপরে থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে যিনি থানার দায়িত্বে থাকেন তিনি হচ্ছেন থানার অফিসার ইনচার্জ। এর সাথে একটা পিআরবি আছে 201। যাই হোক, এখন এখানে কনস্টেবলকে থানার ওসির হিসেবে কখনো বলা যাবে না, কারণ এখানে বাদ দেওয়া হয়েছে। তাই আমরা বলতে পারি অফিসার ইনচার্জ বলতে এখানে সাধারণত আমরা ফিজিক্যালি দেখে হচ্ছে ইন্সপেক্টর পদের অফিসার। যদি কোনো কারণে ইন্সপেক্টর পদের অফিসার না থাকেন তাহলে তার অধস্তন যিনি সাব ইন্সপেক্টর, সিনিয়র সাব ইন্সপেক্টর আছেন, তিনি থানার দায়িত্বে থাকবেন। সাব ইন্সপেক্টর না থাকলে সিনিয়র এএসআই তিনি থানার দায়িত্ব পালন করবেন, কিন্তু কনস্টেবল থানার দায়িত্ব পালন করতে পারবেন না, থানার অফিসার ইনচার্জ হতে পারবেন না। এছাড়াও আপনার এএসপি হতে ঊর্ধ্বতন পদের অফিসার যখন তার এখতিয়ারের দিন থানায় যাবেন তখন কিন্তু ওই থানার অফিসার ইনচার্জের সকল ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন, যেটা সিআরপিসির 551 ধারাতে আলোচনা করা হয়েছে। যাই হোক, আমরা থানা অফিসার ইনচার্জ সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 উপধারাতে বিস্তারিত জানতে পারবো। এরপরে দেখেন আপনার কি করা হয়, ওসির কাছে যে অভিযোগটা করা হলো ওসি সেটা কি করবে? এই অভিযোগটা ওসি কি করবে? অনুসন্ধান করতে পারবেন, হ্যাঁ, কিংবা কি করবেন? এটা তদন্ত করতে পারবেন, ঠিক আছে? তদন্ত করতে পারবেন। খেয়াল করেন। আচ্ছা, এখন অফিসার ইনচার্জ এখন একটা অভিযোগ থানায় আসলো, থানায় কার কাছে আসলো? ওসির কাছে আসলো। ওসি বিষয়টা অনুসন্ধান করুন। অনুসন্ধান মানে হচ্ছে প্রাথমিকভাবে খোঁজ খবর নেওয়া, প্রাথমিকভাবে যাচাই বাছাই করে দেখা যে আসলে কি ঘটনা, কি ধরনের ঘটনা ঘটছে। তাহলে একটা মামলার তদন্তের আগে যে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয় সেটি হচ্ছে আপনার অনুসন্ধান, যেটা ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ট ধারাতে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন যদি এই যে অভিযোগটা থানায় আসলো, থানায় ওসির কাছে আসলো, ওসি যদি এটা আবার মামলা হিসেবে নেই তাহলে কিন্তু কি করা হবে? মামলা নেওয়ার পরে কিন্তু পদক্ষেপটা হচ্ছে তদন্ত, ইনভেস্টিগেশন। তাহলে যিনি ইনভেস্টিগেশন করবেন তাকে বলা হয় আপনার আয়ু, এবং এই অভিযোগের সত্য মিথ্যা উদ্ঘাটন করার জন্য উনি যে অ্যাক্টিভিটিসটা করবেন, যে কার্যক্রমগুলো করবেন সেটি হচ্ছে আপনার তদন্ত। যেমন উনি ঘটনাস্থলে যাবেন, 161 নেবেন, সাক্ষীদের আসামিকে অ্যারেস্ট করার চেষ্টা করবেন, আসামির রিমান্ডে নিয়ে আসবেন, আপনার মামলার আপনার কি করবেন? আলামত থাকলে সেটা উদ্ধার করবেন, আলামত পরীক্ষার জন্য বিশেষজ্ঞ নিকট পাঠাবেন, লাশ পাওয়া গেলে শ্রোতা রিপোর্ট তৈরি করবেন, মর্গে পাঠাবেন। এই যে অ্যাক্টিভিটিসগুলো এগুলি হচ্ছে আপনার তদন্ত। তাহলে তদন্ত সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ঠ উপধারাতে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই গ্রাফের মধ্যে 1, 2, 3, 4, 5টা সংজ্ঞা বা টিকা যেভাবে আসুক এই বিষয় কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো। অভিযোগ সম্পর্কে, থানা সম্পর্কে, অফিসার ইনচার্জ সম্পর্কে, অনুসন্ধান সম্পর্কে এবং তদন্ত সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছেন। সেকেন্ড গ্রাফে আমরা যদি দেখি, এখানে আপনার বলা হচ্ছে নালিশ, বিচারিক কার্যক্রম, উকিল, পিপি এবং অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। দেখেন, আমরা কিন্তু এখন ফৌজদারি কার্যবিধি আইনের মধ্যেই আছে। তো এখানে আপনি যদি দেখেন, এখানে দেওয়া আছে হচ্ছে নালিশ সম্পর্কে। নালিশ মানে কি? নালিশ হচ্ছে অভিযোগের মতোই কিন্তু একটা বিষয়। নালিশ কোথায় করা হয়? নালিশ কিন্তু আপনার থানায় করা হয় না, নালিশ করা হয়েছে আপনার আদালতে। তাহলে আদালতে কাজ করে কে? আদালতে কাজ করে হচ্ছে ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট কি? ম্যাজিস্ট্রেট হচ্ছে একজন বিচারক। তাহলে ম্যাজিস্ট্রেট যে বিচারক করবেন উনি
উনি তার কি ক্ষমতা আছে, তার হচ্ছে তিনি সাক্ষ্য শপথ গ্রহণপূর্বক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে পারেন, ম্যাজিস্ট্রেট বা জজ, তাই না? তিনি একজন বিচারক। তাহলে আপনার নালিশ সেটা মৌখিকভাবে হতে পারে, লিখিতভাবে হতে পারে। যদি কোনো ব্যক্তি মৌখিক বা লিখিতভাবে কোনো বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করে, তাহলে সেটা কি হয়, নালিশ হিসেবে আপনার গণনা করা হয়, যা সিআরপিসির আপনার 4-1 বহির্কার্যতে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে নালিশ করা হলো, কোথায় করা হলো? ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ম্যাজিস্ট্রেট কোথায় বসেন? আদালতে বসেন। তাহলে আদালতে কে বসেন? বিচারক বসেন। তাহলে বিচারক কি করেন? শপথ গ্রহণের মাধ্যমে আপনার সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে থাকেন। এই যে শপথ গ্রহণের মাধ্যমে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করার যে কার্যক্রমটা, এটি হচ্ছে আপনার বিচারিক কার্যক্রম, যেটা সম্পর্কে সিআরপিসির 4-1 ধারাতে আলোচনা করা হয়েছে। এখন দেখেন, একটা মামলার বা একটা বিষয়ের, একটা ঘটনার বিচার কার্যক্রমে বা বিচারিক কার্যক্রমে বা এজলাসে বা আদালতে কে কে কাজ করেন? এখানে কাজ করেন হচ্ছে পিপি, কাজ করেন হচ্ছে উকিল, তাই না? একটা মামলার পিপি বা উকিল, তারা কিন্তু আপনার মামলার পরিচালনার দায়িত্বে থাকেন সাধারণত। যাই হোক, এখন আমরা যদি উকিল সম্পর্কে জানি, উকিল বলতে এখানে আইনজীবীকে বোঝাচ্ছে। আইনজীবী হচ্ছে যিনি কি করেন? আদালতের অনুমতি নিয়ে আপনার সেই আদালতে আইন ব্যবসা করেন। আইন ব্যবসা বলতে এরকম বোঝাচ্ছে যে উনি তো আসলে ওখানে চাকরি করেন না, উনি মামলার মক্কেল বলতে বাদী বিবাদীর সাথে আপনার চুক্তি করে তাদের পক্ষে তারা কথা বলেন। এই যে বাদী বিবাদী বা মক্কেলের সাথে কথা বলে যে আপনার তারা যে আদালতে তাদের বিষয়ে তাদের পক্ষে যে কথাবার্তা বলেন, যিনি বলেন, যাকে এই বলার জন্য সুযোগ দেওয়া হয়, আদালত যাকে সুযোগ দেয়, তিনি হচ্ছেন আপনার উকিল বা আইনজীবী বা মুক্তার, যেটা সম্পর্কে সিআরপিসির 4-1 ক উপধারাতে আলোচনা করা হয়েছে। এরপর আসেন পিপি। পিপিও কিন্তু একজন আইনজীবী, তবে উনি কিন্তু এই সাধারণত অ্যাডভোকেটের বা উকিলের মতো, মুক্তারের মতো না, উনি হচ্ছেন একজন সরকারি আইনজীবী, সরকার নিয়োগ দিয়ে থাকেন। সাধারণত দায়রা আদালতে পিপি বা এপিপি নিয়োগ দেওয়া হয়, সেখানে তারা কাজ করেন। তারা রাষ্ট্রপক্ষের মামলাগুলো পরিচালনা করেন, যেটা সিআরপিসির 4-1 ধারাতে দেওয়া আছে। এছাড়াও সিআরপিসির 4-492-তেও পিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর পরবর্তী ধারণা হচ্ছে 4-1 ডাবল ক। এখানে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে সাধারণত উচ্চ আদালতের আইনজীবী, সাধারণত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ওখানে সরকার পক্ষের যে মামলাগুলো হয়, সেই মামলাগুলো আপনার অ্যাটর্নি জেনারেল কি করেন? পরিচালনা করে থাকেন। রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা, যাকে যিনি সরকার পক্ষের মামলাগুলো পরিচালনা করে থাকেন। এছাড়াও অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সরকার নিয়োগ দিতে পারবে। তো এখান থেকে এমসিকিউ থাকতে পারে যে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেয় বা পিপি কে নিয়োগ দেয়, তাই না? নিয়োগের বিষয়টা আসতে পারে। পিপি কোথায় কাজ করে, অ্যাটর্নি জেনারেল কোথায় কাজ করে, এবং উকিল যারা আছে আইনজীবী অ্যাডভোকেট, তারা কোথায় কাজ করে। তো এই গ্রাফটা থেকে আমরা এখান থেকে নালিশ, বিচারিক কার্যক্রম, উকিল, পিপি এবং অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জানতে পারলাম। থার্ড যে গ্রাফ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 মধ্যনতে অপরাধ সম্পর্কে বলা আছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে একটা অ্যাক্টিভিটিস, একটা আচরণ, যে আচরণের কারণে কি আছে? পানিশমেন্ট আছে। প্রচলিত আইনে পানিশমেন্ট কথা উল্লেখ করা হয়েছে। এখন এই আচরণ বা এই কাজটা যেটা আইনে শাস্তিযোগ্য, সেইটাই কিন্তু আসলে অপরাধ। তাহলে যিনি অপরাধ করবেন তাকে কিন্তু আপনার অপরাধী বলা হয়ে থাকে। তো এটা সিআরপিসির 4-1 মধ্যাহ্নতে বলা আছে। পাশাপাশি আপনার অপরাধ সম্পর্কে পেনাল কোডের 40 ধারাতেও কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে অপরাধ হচ্ছে আপনার 4-1 মধ্যাহ্ন। তবে অপরাধ হিসেবে তখনই আখ্যায়িত করা হয় যখন অপরাধের মনে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে অ্যাক্টাস-রিয়া, একটা হচ্ছে ম্যানস-রিয়া। তাহলে অ্যাক্টাস-রিয়া ও ম্যানস-রিয়া সম্বলে কিন্তু অপরাধ হয়ে থাকে। তাহলে অপরাধের মধ্যে আবার ক্যাটাগরি আছে, একটা জামিনযোগ্য অপরাধ, একটা জামিনের অযোগ্য অপরাধ, আর একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ, আর একটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ বলতে সেই অপরাধ যেগুলো আপনার দ্বিতীয় তফসিলে যেটা দেখালাম 8টা কলামে, যেমন এখানে আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে এখানে দেওয়া আছে আসলে এটা কী ধরনের অপরাধ, ভ্যালুবল না নট, এই যে এখানে দেওয়া আছে কিন্তু ভ্যালুবল। তো এখানে কিন্তু উল্লেখ থাকে দ্বিতীয় তফসিলে প্রচলিত আইনে যদি আপনার বলা থাকে সেটা জামিনযোগ্য, তাহলে সেটাই জামিনযোগ্য। আর আমলযোগ্য অপরাধও ঠিক এরকমই, ঠিক আছে? যে অপরাধ করে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, যে অপরাধ করে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত করবো ডে 3 ক্লাসে আলোচনা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।